ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন অনলাইন ক্লাসে ক্লাস নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন এবং সুস্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো এই প্রত্যাশা করি। আমিও ভালো আছি। আচ্ছা, তো ক্লাস 9-এর স্টুডেন্ট বিগত ক্লাসে প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে আমি রাইট ফ্রম অফ ভার্ব পড়ানো হয়েছিল। আমি আশা করি অনেক স্টুডেন্ট যারা ক্লাস করেছো তাদের মনে আছে আমাদের টপিকসটা কি ছিল? রাইট ফ্রমস অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার, মানে ভার্বটা কোন সেন্টেন্সে আমরা কিভাবে ইউজ করব সেই রুলসটা আমরা তোমাদেরকে শেখানো হয়েছে। কিন্তু তোমরা জানো আমরা যখন পরীক্ষায়, তোমাদের এই পরীক্ষা কিভাবে আসছিল, এটা প্যাসেজের মাধ্যমে আসছে। তো আজকে আমরা প্যাসেজ দিয়ে পরীক্ষা কিভাবে করতে হবে সেটা আমরা শিখবো। প্যাসেজ থেকে তোমরা কিভাবে আনসার করবা সেটা আমরা শিখবো। কিন্তু এটা কিন্তু একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ হচ্ছে তোমাদের যখন ওয়ার্ড মিনিং জানতে হবে, এটা পারার জন্য তোমাদের মাস্ট ওয়ার্ড মিনিং জানতে হবে, দেন হচ্ছে বুঝে রুলস ইউজ করতে হবে। তো এর জন্য তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং আশা করি তোমরা বেনিফিটেড হবা এবং কিছুটা হলেও বুঝতে পারবা। তো এটা যেহেতু আজকে আমি প্যাসেজ থেকে করাবো, একটু তোমাদের বুঝতে হবে। আর যারা প্রিভিয়াস ক্লাসটা মিস করেছো তাদের জন্য বলতেছি, তারাও সমস্যা হবে না আশা করি। আজকে যে টপিকসটা করাবো, আজকে আমি আবার প্রত্যেকটা রুলস যখন করাবো প্রত্যেকটা রুলস বলে দেবো কেন এই রুলসটা হলো। আচ্ছা, তোমরা সবাই একটু কাইন্ডলি তোমাদের যে অ্যাডভান্স বই প্রেসক্রাইব করা আছে, তোমাদের যে বইটা বলা হয়েছে অ্যাডভান্স লার্নার্স মডেল, এই বইটা একটু হাতে নাও। আমরা এই বইটা থেকে একটু প্র্যাকটিস করব। আচ্ছা, আমি তোমাদের এখন যে মডেলটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে মডেল কোশ্চেন 6। আমি একটু লিখে দিচ্ছি, আমরা যে মডেলটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে মডেল কোশ্চেন 6 এর কত নং? 4 নং। 6 এর 4 নং। আচ্ছা, তোমরা সবাই জানো এটা কিভাবে আসবে। আমি যেভাবে আসবে সেভাবে একটু লিখতেছি। তোমার পরীক্ষায় যেভাবে আসবে আমি সেভাবে এটা তুলতেছি। সবার কাছে অ্যাডভান্স লার্নার্স বইটা নাও, নিয়ে মডেল 6 এটা একটু বের করো। আচ্ছা, এখানে আমি এখন যে মডেলটা করাবো এখানে কিছু শব্দ আছে, আগে আমরা শব্দগুলা জানবো। শব্দগুলা কি কি আছে? প্রথম শব্দটা আছে কন্ট্রিবিউট, CON, কন্ট্রিবিউট। আচ্ছা, আমি শব্দগুলো আগে এক্সট্রা ভাবে লিখে নিচ্ছি তোমাদের বোঝার জন্য। কন্ট্রিবিউট, CONTRIBUT। কন্ট্রিবিউট মানে কি? কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান। কন্ট্রিবিউট মানে অবদান। তারপরে কাম, কাম অর্থ কি? কাম অর্থ হচ্ছে আশা, মানে আশা, যেটা এগিয়ে আসা বা আশা বোঝায়। ফ্লি, FLW, ফ্লি, ফ্লি অর্থ পলায়ন করা, পলায়ন করা বা পালিয়ে যাওয়া। আমি আবার শব্দগুলো বলতেছি, ঠিক আছে স্যার? আচ্ছা, কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান। কাম অর্থ আশা বা এগিয়ে আসা, ফ্লি অর্থ পলায়ন করা বা পালিয়ে যাওয়া। অ্যাচিভ, ACHIEV, অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। তারপরে কি আছে? বি, এখানে যে বি শব্দটা আছে সেটা আমরা জানি, এটা আমরা এম, ইজ, আর, ওয়াজ, আর এই শব্দগুলো ইউজ করতে পারবো। বি মানে হওয়া। কিল, হওয়া, কিল, KILL, কিল মানে কি? হত্যা করা। কিল মানে হত্যা করা, কিল অর্থ হত্যা করা। তারপর হচ্ছে শো, শো অর্থ কি? দেখানো, SHOW, শো অর্থ কি? দেখানো। শো, শো অর্থ দেখানো। ইনভলভ, INVOLV, ইনভলভ মানে হচ্ছে জড়িত থাকা, জড়িত থাকা। আচ্ছা দেখো, ইনভলভ অর্থ জড়িত থাকা, হ্যাভ অর্থ আছে বা হ্যাভ, আমরা যখন হ্যাভ ইউজ করবো এখানে হ্যাভ ইউজ করতে পারি, হ্যাড ইউজ করতে পারি, পাস্ট হলে হ্যাড ইউজ করবো। আর হচ্ছে লাস্ট শব্দ আছে টেক, টেক অর্থ কি? নেওয়া, টেক অর্থ কি? নেওয়া। আচ্ছা, আমরা কিছু শব্দ এখানে লেখা হয়েছে মডেল 6 এর প্রশ্ন, শব্দগুলো আমি আবার বলতেছি। এখানে কন্ট্রিবিউট আছে, কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান। তারপর হচ্ছে কাম, কাম অর্থ হচ্ছে আশা। ফ্লি অর্থ পালায়ন করা বা পালিয়ে যাওয়া।
অ্যাচিভ অর্জন করা, বি অর্থ হওয়া, কিল হত্যা করা, শো অর্থ দেখানো, ইনভলভ জড়িত থাকা, মানে আর হচ্ছে লাস্ট হচ্ছে টেক, টেক অর্থ নেওয়া। এখন আমরা যে শব্দগুলো জানলাম, আমরা কিছু শব্দ এখন 10টা শব্দ জানতে পারলাম ওয়ার্ড মিনিং। এখন নিচের যে প্যাসেজটা দেওয়া আছে এটা এখন আমরা করার চেষ্টা করব। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করব? আমি যেহেতু তোমাদের হাতে বই আছে, আমি প্রত্যেকটা সেন্টেন্সটা উঠিয়ে করে তুলে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের যে শব্দগুলো জানলাম, আচ্ছা ফার্স্ট বাক্যটা কি আছে? টুডে, ফার্স্ট আছে টুডে উই। এখানে আমাদের আনসারটা দেওয়া আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। টুডে উই ড্যাশ এ ফ্রি নেশন। টুডে উই ড্যাশ এ ফ্রি নেশন, তাহলে আমরা কি দিতে পারি? যে শব্দগুলো আছে টুডে উই আর, উই এর সাথে কি হবে? অবশ্যই আমরা জানি যদি ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন থাকলে কি হবে? এম। আয়ের সাথে কি হবে? এম। আয়ের সাথে কি হবে? এম। আর উই এর সাথে কি হবে? উই এর সাথে তো আমরা অবশ্যই আর এম দিতে পারবো না, তাহলে কি দেব? আনসারটা কি হবে? উই আর। টুডে হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমরা জানি প্রেজেন্ট টেন্স থাকলে ভার্বটা প্রেজেন্টে করতে হবে। তাহলে প্রথম যেহেতু টুডে দেওয়া শুরু আছে, তাহলে আমরা কি লিখবো? উই আর। এখানে বি আছে, এখানে কি ছিল? বি ছিল, এর জন্য বিটা কি হয়ে যাবে? আর হয়ে যাবে। উই আর এ ফ্রি নেশন। তারপরে সেকেন্ড লাইনটা হচ্ছে উই টু টেক গ্রেট পেইন টু গেইন ফ্রিডম। আচ্ছা, সবাই একটু বোঝার চেষ্টা করো সেকেন্ড লাইনটা। ফার্স্ট লাইন হচ্ছে আমরা উইয়ের সাথে আর হয়েছে, এটা আমার মনে হয় সবাই বুঝতে পারছো। সেকেন্ড বাক্যটা হচ্ছে উই ড্যাশ টু টেক গ্রেট পেইনস টু গেট ফ্রিডম। আমাদের কি করতে হয়েছে? গেট পেইনস, আমাদের কষ্ট করতে হয়েছে কেন? টু গেট ফ্রিডম, স্বাধীনতা অর্জনের জন্য। স্বাধীনতা অর্জনের জন্য, এটা কি এখন করতে হয়েছিল? এখনকার সময় না পাস্ট? তাহলে আমরা কথাটা দেখেই বুঝতে পারতেছি টু গেইন ফ্রিডম, স্বাধীনতাটা কিন্তু প্রেজেন্ট না, আমাদের স্বাধীনতা পাওয়ার জন্য কষ্ট করতে হয়েছিল। দ্যাটস ওয়াই এটা আমরা পাস্টে করব। কি করব তাহলে? এখানে কি শব্দটা আমরা দিতে পারি? এখানে হ্যাভ আছে, তাহলে কি দিতে পারি? উই হ্যাড টু টেক গ্রেট পেইনস টু গেইন ফ্রিডম, আমাদেরকে স্বাধীনতা অর্জন করার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল। আশা করি এই দুইটা রুলস তোমরা বুঝতে পেরেছো। সেকেন্ড 3 নাম্বারে এখন যাব। তাহলে আমরা ফার্স্টেরটা কিন্তু টুডে দিয়ে শুরু হয়েছে, প্রেজেন্ট টেন্স, দ্যাটস ওয়াই আমরা আর করেছি। সেকেন্ডটা কিন্তু প্রেজেন্ট টেন্সে করি নাই। কেন করি নাই? কারণ হচ্ছে এখানে আমাদের বলা হয়েছে যে গেইন ফ্রিডম, স্বাধীনতা অর্জনের জন্য আমাদেরকে কষ্ট করতে হয়েছিল। দ্যাটস ওয়াই আমাদের এটা পাস্ট বোঝানো হয়েছে, এর জন্য আমরা হ্যাড ইউজ করেছি। এখন 3 নাম্বার সব সেন্টেন্সটা আওয়ার ওয়ার অফ লিবারেশন। 3 নাম্বার কি আছে? আওয়ার ওয়ার অফ লিবারেশন। সি নাম্বার একটু বুঝবা, তোমরা ক্লাসে থাকলে সবচেয়ে বেস্ট হতো যে আমাদের এটা বোঝানোর জন্য। তাহলে আওয়ার ওয়ার অফ লিবারেশন, ইয়ার স্টুডেন্ট দেখো এখন 3 নাম্বার যেটা আছে, আমাদের মুক্তিযুদ্ধ কি হয়েছে? ড্যাশ প্লেস ইন 1971, 1971 সালে সংগঠিত হয়েছিল। যেহেতু আমি তোমাদের একটা রুলস করেছিলাম, তোমাদের মনে আছে হয়তো বা, যে স্টারে এগো, লং এগো, সিন্স, লাস্ট উইক বা লাস্ট, বিগত কোনো শব্দ বা কোনো ইয়ার যদি থাকে তাহলে আমরা সেটা কি করব? অবশ্যই পাস্ট করব। তাহলে এই বাক্যটা যেহেতু 1971 সাল লেখা আছে, 1971 এই সালটা কি এখন? অবশ্যই না, এটা আমাদের পাস্ট। তাহলে কি হবে? টোক প্লেস হচ্ছে একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে সংগঠিত হওয়া। টেকের পাস্ট ফর্ম কি? টোক। আমরা কিন্তু সব শব্দ সেম টু সেম অর্থ মিন করতেছে না, কারণ হচ্ছে টেক অর্থ নেওয়া, আর এখানে শব্দটা হচ্ছে টেক প্লেস মানে হচ্ছে সংগঠিত হওয়া, মানে কোনো কিছু সংগঠিত হওয়াকে হচ্ছে টেক প্লেস বলে। তাহলে আমরা 3 নাম্বার রুলসটা কি হয়েছে? আর ওয়ার অফ লিবারেশন, এখানে টেকেরটা কি হয়ে গেছে? টোক। কেন টোক হয়েছে? কারণ আমি একটু আগেই বলছি 1971
দ্যাটস ওয়াই এটা পাস্ট সেন্সে বোঝানো হয়েছে, এটা পাস্ট হচ্ছে। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার এ বি সি তিনটা রুলস বোঝানো হয়েছে। তিনটা রুলস কিন্তু আমি বোঝানোর ক্ষেত্রে প্রত্যেকটা রুলস আবার ব্যাখ্যা করে বলতেছি, যেন তোমরা যারা প্রিভিয়াস ক্লাস মিস করে গেছো আজকের ক্লাসে যেন কোনো প্রবলেম না হয়। আবার বলতেছি, টুডে আছে প্রেজেন্ট টেন্স, এর জন্য আমরা উই ফার্স্ট পারসন উই এর সাথে আর ইউজ করেছি। সেকেন্ড রুলসটা হচ্ছে উই হ্যাড, এখানে হ্যাড পাস্ট সেন্স বোঝানো হয়েছে, এর জন্য আমরা পাস্ট শব্দ হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড বসানো হয়েছে। 3 নাম্বার রুলস, আর ওয়ার অফ লিবারেশন টোক প্লেস ইন 1971, 1971 সাল। 1971 হচ্ছে পাস্ট ইয়ার, দ্যাটস ওয়াই আমরা টেকের পাস্ট ফর্ম টোক ইউজ করেছি। এখন আমরা ডি নাম্বারটা লিখব। যেহেতু বোর্ডে লিখে বোঝাচ্ছি এবং এটা অনলাইন ক্লাস, তো একটু বড় করে লিখতে হচ্ছে, এর জন্য বারবার মুছতে হচ্ছে আর লিখতে হচ্ছে, তোমরা একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করো। আচ্ছা, পিপল অফ অল ওয়াকস অফ লাইফ, দেখো আমাদের 4 নাম্বার নিয়ম, পিওপি, পিপল অফ অল ওয়াকস অফ লাইফ, এটা কি কত নাম্বার? ডি নাম্বার। ড্যাশ ফরওয়ার্ড and got dash in the where। আচ্ছা, বাকিটা লিখলাম না। আচ্ছা, আমরা এখন ডি নাম্বারটা করার চেষ্টা করব। ডি নাম্বার কি আছে? পিপল, দেখো সবাই, পিপল অফ অল ওয়াকস অফ লাইফ, পিপল জনগণ, অফ অল ওয়াকস লাইফ সর্বস্তরের জনগণ, ড্যাশ ফরওয়ার্ড, আমরা জানি এটা একটা ফ্রেজের শব্দ বসাতে পারি। তাহলে যেহেতু সর্বস্তরের লোকজন কি করছিল? জয়েন করেছিল বা এগিয়ে এসেছিল। এগিয়ে এসেছিল কোথায় এসেছিল? যুদ্ধে। তো যুদ্ধটা তো এখন হয় না, এটা তো পাস্টে। তাহলে কি হবে? কামের পাস্ট, এখানে যে শব্দটা আছে আমরা কি দিতে পারি? কাম। কামের পাস্ট ফর্ম কি দিব? এখানে আমরা কেম। কেম ফরওয়ার্ড অ্যান্ড গট, গট কি হয়েছে? গট ড্যাশ দ্য ওয়ার ইনভলভড, গট কি হবে? ইনভলভ, জড়িত হয়েছে। ইন দা ওয়ার, এই যুদ্ধে, ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি, মানে কথাটার অর্থ হচ্ছে সর্বস্তরের জনগণ এগিয়ে এসেছিল এবং কি করেছে? যুদ্ধের সাথে জড়িত হয়েছে, সরাসরি, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। ওকে, আমার মনে হয় তোমরা ডি আর ই বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি, ডিয়ার স্টুডেন্ট, পিপল অফ অল ওয়াকস অফ লাইফ সর্বস্তরের জনগণ কি এসেছিল? কেম ফরওয়ার্ড, এগিয়ে এসেছে, অ্যান্ড গট ইনভলভড, আমরা শুধু ভার্বটা বসাবো। এটা ভার্ব, আমি বারবার বলতেছি, এটা পারার জন্য তোমাকে মাস্ট বি ওয়ার্ড মিনিং জানতে হবে, আদারওয়াইজ ইটস নট ইম্পসিবল ফর ইউ টু ফিল দ্য গ্যাপ, কারণ এটা তোমার জন্য ফিল আপ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে যদি তুমি ওয়ার্ড মিনিং না জানো। তো আমরা একটু একটু করে চেষ্টা করলে অবশ্যই সেটা সাকসেস হওয়া সম্ভব। তারপরে ডি এর পরে সেকেন্ড লাইনটা লিখবো। এখন পরের বাক্যটা, মেনি এ ম্যান ড্যাশ ইন দ্য ব্যাটেল ফিল্ড। আচ্ছা, মেনি এ ম্যান, অনেক মানুষ কি হয়েছে? এই ব্যাটেল ফিল্ড, এই যুদ্ধক্ষেত্রে কি হয়েছে? হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছিল। আচ্ছা, হত্যা করা হয়েছিল, এটা কিন্তু প্যাসিভ সেন্সে বোঝাচ্ছে। তাহলে আমরা তোমাদেরকে অ্যাক্টিভ প্যাসিভ একটা ভয়েস যে রুলসটা, এটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। নেক্সট, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবা যে সেন্টেন্সে আমরা কখন অ্যাক্টিভ সেন্স বোঝাই, কখন প্যাসিভ সেন্স বোঝাচ্ছে। মেনি এ ম্যান ওয়াজ কিল্ড, যেহেতু এটা প্যাসিভ সেন্সে বোঝানো হয়েছে যে মেনি এ ম্যান ওয়াজ কিল্ড ইন দ্য ব্যাটেল ফিল্ড, অনেক লোককে ব্যাটেল ফিল্ড মানে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের ময়দানে হত্যা করা হয়েছিল। দে, আচ্ছা, তারপরে জি নাম্বারটা লিখবো, দে ড্যাশ ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড, ড্যাশ ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড, দে ড্যাশ ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড ড্যাশ দেয়ার ব্যাক। আচ্ছা, আমি এটা আবার একটু দেখো, মেনি এ ম্যান ওয়াজ কিল্ড ইন দ্য ব্যাটেল ফিল্ড, অনেক লোককে হত্যা করা হয়েছিল। দে ড্যাশ ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড, কি করে নাই তারা? এটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে। দে, আমরা কি দিতে পারি এখানে? এখানে কি শব্দ দেওয়া আছে? কোন শব্দটা আমরা বসাতে পারি?
ফ্লি দিতে পারে তারা। তাহলে আমরা যদি ফ্লি দেই, দে ফ্লিউ ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড, তাহলে অর্থটা কি দাঁড়ায়? তারা ব্যাটেল ফিল্ড থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু আসলে কি গিয়েছিল? নো। তাহলে আমরা কি দিব? তাহলে আমাদেরকে এখানে বুঝে লিখতে হবে যে নেগেটিভ সেন্স প্রকাশ করতেছে যে দে। আমরা এই বিগত যতগুলা শব্দ বসানো হয়েছে ম্যাক্সিমাম রুলস অনুযায়ী আমরা প্রত্যেকটা পাস্টে ব্যবহার করতেছি, কারণ যুদ্ধ 1971 সালে যে যুদ্ধটা সেটা তো পাস্টের ঘটনা। তাহলে তারা কি করে নাই? ব্যাটেল ফিল্ড থেকে ফ্লিউ করে নাই, মানে পালায়ন করেনি। বাংলাদেশের মানুষ যুদ্ধক্ষেত্র থেকে কি হয়নি? পালিয়ে আসেনি। তাহলে আমাদের নেগেটিভ সেন্স যেহেতু লিখতে হবে, তাহলে কি হবে? ডিড নট পাস্ট, এর জন্য আমরা ডিড। যদি প্রেজেন্ট হতো তাহলে কি দিতাম? যদি প্রেজেন্ট হতো দের সাথে ডন্ট হতো, যেহেতু এটা অতীতের ঘটনা এর জন্য আমরা কি দেব? ডিড নট ফ্লি। আর আমরা জানি যে যদি কখনো দুইবার পাস্ট হবে না, ডিড যেহেতু ইউজ করা হয়েছে এরপরে আমরা আর পাস্ট করব না। ডিড নট ফ্লি ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড ড্যাশ দেয়ার ব্যাক। আমরা আরেকটা রুলস বলতেছি যে যদি পাশাপাশি দুটি ভার্ব থাকে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে একটা ভার্ব অলরেডি ইউজ করা হয়ে গেছে একটা বাক্যের মধ্যে, দে ডিড নট ফ্লি ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড ড্যাশ দেয়ার ব্যাক। তাহলে কি দিতে পারি? কোন শব্দটা বাকি আছে? শোয়িং দেয়ার ব্যাক। আমরা কেন আইএনজি করলাম? কারণ আমি তোমাদের রুলসটা বললাম, যদি একটা সেন্টেন্সে একই বাক্যের মধ্যে পাশাপাশি দুইটা বাক্য থাকে, দুইটা ভার্ব থাকে, তাহলে আমরা পরের ভার্বের সাথে আইএনজি করব। আচ্ছা, তাহলে আমরা রুলস বাক্যটা বলি। দে ডিড নট ফ্লি ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড শোয়িং দেয়ার ব্যাক। ওকে, আমার এখন লাস্ট শব্দটা আছে showing their back, rather all of them, তাহলে আমরা এই সেন্টেন্সটা লিখি, rather all of them dash much to dash independence। এখন লাস্ট শব্দ দুটা বাকি আছে, রাদার অল অফ দেম। তাহলে এখানে শব্দ আমাদের যে ওয়ার্ডটা ফিল আপ করলাম, যে ওয়ার্ডগুলো দিয়ে এখানে কিন্তু দুইটা শব্দ বাকি আছে ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো। কন্ট্রিবিউট এবং আর কি বাকি আছে? অ্যাচিভ। তাহলে আমরা এই দুইটা শব্দ এখন ইউজ করব। তাহলে আমরা এখন ইউজ করি। তাহলে রাদার অল অফ দেম ড্যাশ মাছ, তারা কি করছে? অবদান রেখেছিল। কোথায়? যুদ্ধে অনেক অবদান রেখেছিল। তাহলে কি হবে? দেম কন্ট্রিবিউটেড। কেন কন্ট্রিবিউটেড হলো? কন্ট্রিবিউটেড, দ্যাটস মিনস এটা আমরা কিন্তু প্রত্যেকটা পাস্ট দিয়ে শুরু হয়েছে। যদিও বাক্য আমরা যখন এই সেন্টেন্স প্যাসেজটা করেছি প্রথম বাক্যটা ছিল প্রেজেন্ট, তাই না? টুডে উই আর এ ফ্রি নেশন। প্রথম বাক্যটা টুডে দিয়ে শুরু হয়েছে, এর জন্য প্রেজেন্ট হয়েছে। বাট এর পরের থেকে প্রত্যেকটা শব্দ কি ছিল? পাস্ট মিন্স করেছে, এর জন্য আমরা প্রত্যেকটা বাক্য আমরা পাস্ট ইউজ করেছি। আমাদের লাস্ট শব্দটাও রাদার অল অফ দেম ড্যাশ মাছ কন্ট্রিবিউটেড মাছ টু। এই রুলসটা তোমাদের করানো হয়েছে, আমি তোমাদের মনে আছে হয়তোবা। এখানে টু থাকলে আমি রুলসটা আবার বলতেছি, প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কি বলছে? প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আশা করি তোমরা সবাই প্রিপজিশন গুলা চেনো। আমি প্রিপজিশন গুলো আবার বলতেছি, ইন, অন, উইথ, বাই, টু ও প্রিপজিশন। বাট তোমাদেরকে আমি এই রুলসটাও লিখে দিয়েছিলাম যে অনলি এক্সেপ্ট বলা যায় যে শুধু টু ছাড়া বাকি সকল প্রিপজিশনের পরে আইএনজি, আর টু এর পর বাক্যে প্রেজেন্ট টেন্স। দ্যাট মিনস যেই ভার্বটা বসাবো কোনো চেঞ্জ হবে না। তাহলে কি লিখবো? রাদার অল অফ দেম কন্ট্রিবিউটেড। এটা কিন্তু ঠিকই পাস্ট করা হয়েছে, কিন্তু এখানে টু আছে, এর জন্য আমি কি লিখবো? ভার্বের কোনো চেঞ্জ করব না, যে শব্দটা আছে সেটাই বসাবো। তাহলে কি হবে? অ্যাচিভ, কোনো চেঞ্জ করিনি, অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমার এই কথাটার মাধ্যমে আজকের যে টপিকস না, আমি আজকে যে তোমাদের একটা ইউজ অফ ভার্ব, একটা প্র্যাকটিক্যালি যেভাবে পরীক্ষায় তোমাদের দিতে হবে সেভাবে শিখালাম। হাতে কলমে বা ক্লাসরুম হলে সবচেয়ে বেস্ট হতো, কিন্তু আমাদের করার কিছু নাই। তোমাদের এইভাবে আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে এইভাবে পরীক্ষায় আসবে। তোমাদের যে রুলসগুলো করানো হয়েছে, এই রুলসগুলা আমি যে রুলসগুলো তোমাদের করানো হয়েছিল ক্লাসে করালাম, সেগুলো একটু বুঝে
দেওয়ার চেষ্টা করবা। আমার মনে হয় তোমাদের ভুল হবে না, ইনশাল্লাহ তোমরা পারবে এইভাবে। আর যদি এখন অনেক সময় আছে, হিউজ সময় তোমাদের হাতে, বাসায় যে তোমাদের সিলেবাসে দেওয়া আছে 1 থেকে 15, তোমাদের কত দেওয়া আছে সিলেবাসে? 1 থেকে 15 পর্যন্ত দেওয়া আছে। তাহলে 1 থেকে 15 পর্যন্ত প্রতিদিন যদি একটা করে প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই, যেহেতু তুমি নিজে বাসা একা একা করবা, তোমার হাতে একটা ডিকশনারি নেবে। ডিকশনারি নেওয়ার পরে তুমি এই ওয়ার্ড মিনিং গুলো একটু পড়ার চেষ্টা করবে। ওয়ার্ড মিনিং পড়ে যদি নিজে করো, আশা করি তোমার অনেকগুলো শব্দ শেখা হবে। ওয়ার্ড মিনিং যেহেতু ডিকশনারি ইউজ করবা, আর একটু সময় নিয়ে যদি এটা প্র্যাকটিস করো, কখনো ভুল হবে না এবং খুব ভালোভাবে শিখতে পারবা। আর ইউজ অফ ভার্ব টপিকসটা এতটাই ইম্পর্টেন্ট, তোমার শুধুমাত্র 9, এখন ক্লাস 9-এ আসো, ক্লাস 10-এ টপিকসটা আছে, ইন্টারমিডিয়েটে পাবা, দেন হচ্ছে অ্যাডমিশন টেস্ট, দেন এক্সাম, মানে জব এক্সাম। আমি বলতেছি মানে টোটালি এই ক্লাস 9 থেকে যে শুরু হচ্ছে, তোমাকে ইচ অ্যান্ড এভরি স্ফিয়ার অফ লাইফ, মানে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে এই রাইট ফর্ম অফ ভার্বস এর ব্যবহারটা করতে হবে। দ্যাটস ওয়াই এটা খুবই ইম্পর্টেন্ট। এবং তোমাদের হাতে যেহেতু ফ্রি সময় আছে, তোমরা ওয়ার্ড মিনিং অনেক কম পারো, তোমরা যদি একটু চেষ্টা করো, আমি আমার বিশ্বাস এবং আশা করি তোমরা ওভারকাম করতে পারবা, প্রত্যেকটা শব্দ সুন্দরভাবে শিখতে পারবা। আর যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে একটু চেষ্টা করবো আমার সাথে যোগাযোগ করার জন্য, যেন আমি তোমাদেরকে আর একটু ভালোভাবে বোঝাতে পারি। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা প্র্যাকটিস করি। যেন ফার্স্ট একটা প্র্যাকটিস করলাম, এখন আমরা আরেকটা প্র্যাকটিস করি, তোমরা একটু যেন আরেকটু ভালোভাবে বুঝতে পারো। আচ্ছা, আমরা এখন আরেকটা মডেল একটু প্র্যাকটিস দেখায় দিই, যেন তোমরা একটা করলাম আর একটা করি বাসায়, আর বাকিগুলো একটু তোমরা ট্রাই করবা। এখন আমি মডেল তোমাদের মডেল কোশ্চেন 7 করাই। ওকে, তোমরা এখন তোমাদের বইয়ে মডেল কোশ্চেন 7 এটা আমরা এখন করব। আচ্ছা, 7-এ যেই শব্দগুলা লেখা বলা আছে, আমি একটু শব্দগুলো বলছি এবং লিখেও দিচ্ছি। টেক মানে কি? টেক, আমরা জানি টেক মানে কি নেওয়া। একটু আগে শব্দটা পেয়েছি। তোমরা একটু স্টুডেন্ট দেখো, একটা শব্দ পারলে কিন্তু আলটিমেটলি শব্দটা প্রত্যেকটা জায়গায় ইউজ হয়। জাস্ট আগের প্যাসেজটাতে কিন্তু আমাদের টেক ছিল, টেক প্লেস হয়েছিল, তাহলে টেক মানে কিন্তু তখন আমার লেখা হয়েছিল নেওয়া। সেকেন্ড শব্দটা হচ্ছে ইট, এটা লেখার প্রয়োজন নাই, তোমরা সবাই জানো ইট মানে খাওয়া। ডিজার্ভ, ডিজার্ভ এই শব্দটা তোমাদের জন্য নিউ। ডিজার্ভ কিন্তু এই শব্দটা তোমরা দেখা যায় অনেক জায়গায় শব্দটা শুনে থাকো। যখন শব্দটা শুনে থাকো, একটু ওয়ার্ডটা বোঝার চেষ্টা করবা, তাহলে মাথায় থাকবে। ডিজার্ভ মানে হচ্ছে প্রাপ্য, মানে ডিজার্ভ করো, তুমি কি ডিজার্ভ করো, মানে তোমার প্রাপ্য, মানে তোমার প্রাপ্তি কতটুকু। আচ্ছা, বি মানে এটা হচ্ছে সেম একই শব্দ, অ্যামিজার, আমরা ওয়াজ ওয়ার ইউজ করতে পারি। থ্রাইভ, এই শব্দটা তোমাদের জন্য নতুন। থ্রাইভ, থ্রাইভ শব্দটা আমি ডিজার্ভ, যে শব্দগুলো নিউ সেই শব্দগুলো একটু লিখে দিচ্ছি। ডিজার্ভ অর্থ প্রাপ্য বা যোগ্য, মানে যোগ্য দেওয়া যায়, প্রাপ্য বা যোগ্য দেওয়া যায়। থ্রাইভ, থ্রাইভ মানে কি? THRIV, থ্রাইভ মানে হচ্ছে উন্নীত, উন্নীত করা আমরা দিতে পারি, উন্নতি করা বা হচ্ছে সতেজ হওয়া বা কারো সমৃদ্ধি লাভ করা, এই শব্দগুলো আমরা দিতে পারি। কজ, কজ মানে কি? কজ মানে হচ্ছে কারণ, কজ মানে আমরা সবাই জানি কারণ। রান, RUN, রান মানে কি? দৌড়ানো, রান মানে দৌড়ানো। তারপর কি আছে? নো, নো মানে কি? জানা, এটা আমি লিখবো না, এটা যেহেতু তোমাদের জানা আছে, আমরা নো। আর ফল, ফল মানে কি? পথ, ফল মানে পতিত হওয়া, মানে পড়ে যাওয়া, তাই না? পতিত হওয়া বা পড়ে যাওয়া, ফল ডাউন বলি যেটা আমরা। তাহলে আমি আবার শব্দগুলা বলতেছি। টেক মানে নেওয়া, ইট মানে খাওয়া, ডিজার্ভ মানে প্রাপ্য বা যোগ্য হওয়া, বি মানে হওয়া, মানে অ্যামেজার, এই শব্দটা আমরা ইউজ করব। থ্রাইভ, থ্রাইভ মানে হচ্ছে উন্নীত করা বা সতেজ করা বা সমৃদ্ধি অর্জন করা। কজ অর্থ কারণ, রান অর্থ দৌড়ানো, নো অর্থ জানা, ফল অর্থ পড়ে যাওয়া বা পতিত হওয়া, ডু মানে করা। আচ্ছা, এখন আমরা এই প্যাসেজটা প্র্যাকটিস করব। শুরু করতেছি মডেলটা। বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে দেখো, এভরিবডি। বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? এভরিবডি ড্যাশ দ্যাট। আমি একটু বাক্যটা লিখতেছি, যেহেতু
এভরিবডি, এভরিবডি বাক্যটা ড্যাশ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন, আচ্ছা দেখো সবাই, আমি বাক্যটা লিখেছি এভরিবডি ড্যাশ দ্যাট, এভরিবডি ড্যাশ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ড্যাশ এ ক্রাইম। তাহলে এভরিবডি প্রত্যেকে আমরা কি দিতে পারি, প্রত্যেকে জানে তাই না, এটাই তো দিতে পারি। এভরিবডি নো, তাহলে এভরিবডি হচ্ছে থার্ড পারসন তাই না, তাহলে প্রত্যেকে, তাহলে আমরা কি দেবো, তাহলে নোর সাথে কি যুক্ত করব, এস, তাহলে কি দেব, KNOWS। এভরিবডি নোজ দ্যাট প্রত্যেকে জানে যে ফুড অ্যাডাল্টারেশন এটা মানে কি খাদ্যে ভেজাল মেশানো তাই না, এটা একটা নতুন টপিকস, নতুন কি এখন নিউ, মানে এটা সবাই আমরা জানি যে খাদ্য ভেজাল এটা একটা রিসেন্ট একটা টপিকস বলা যায়। এভরিবডি নোজ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ড্যাশ এ ক্রাইম, তাহলে কি দিতে পারি, হয় একটি অপরাধ তাই না, তাহলে হয় ইংলিশ কি বি, তাহলে ফুড অ্যাডাল্টারেশন এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, আমরা তোমাদের ফার্স্ট রুলসটা লিখেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয় তাই না, তাহলে আমরা প্রথম রুলসটা পেয়ে গেছি, সেকেন্ড রুলসটাও সেম একইভাবে আসতেছে, তাহলে যেহেতু থার্ড পারসন তাহলে থার্ড পারসনের সাথে কি ইউজ করব, ইজ, তাহলে আমরা এখন কি ইউজ করব, ইজ এ ক্রাইম। দুইটা আমাদের বাক্য লেখা হয়ে গেছে। আবার বলতেছি, এভরিবডি নোজ দ্যাট প্রত্যেকে জানে যে ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম। ওকে, অ্যাডাল্টারেট ফুড ইজ পয়জনাস, এটা কি মানে ভেজাল মেশানো খাদ্য কি একটা বিষক্রিয়া, অ্যান্ড ড্যাশ ফ্যাটাল ডিজিজ। আমরা সেন্টেন্সটা লিখি, অ্যাডাল্টারেট adulterate food is poisonous and dash fatal disease, এবং এটা একটা পয়জনাস বিষক্রিয়া এবং কি করে বিভিন্ন রোগের ফ্যাটাল মারাত্মক রোগের সৃষ্টি করে। তাহলে মানে কারণ বোঝাতে আমরা কি ইউজ করব, কি ইউজ করব, অবশ্যই কজ, কি ইউজ করব, কজ, তাহলে কি ইউজ কজেস, একটু দেখো, অ্যাডাল্টারেট ফুড ইজ পয়জনাস অ্যান্ড কজেস ফ্যাটাল ডিজিজ, এবং মারাত্মক রোগের কি করে কজ কারণ সৃষ্টি হয়। পিপল ড্যাশ দিস ফুড, পিপল কি এখানে আমরা একটা পার্টিসিপল ইউজ করব। আচ্ছা দেখো, পিপল ড্যাশ দিস ফুড, আমরা এখানে জিরান্ড ইউজ করতেছি। জিরান্ড কি আমি একটু বলে দিচ্ছি, এই শব্দটা ভার্ব প্লাস আইএনজি যদি যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তাহলে সেটা হচ্ছে জিরান্ড। পিপল ড্যাশ দিস ফুড, আচ্ছা এই বাক্যটা দেখো, পিপল ড্যাশ দিস ফুড, তাহলে এখানে ইট আছে, তাহলে পিপল ইটিং কি হবে, ইটিং, ইটিং দিস ফুড এই খাদ্য খেয়ে ড্যাশ ভিকটিম কি হবে, ফল ভিকটিম। এখানে পিপল হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, মানে এখানে কিছুই আমি যুক্ত করতে পারবো না। আর যেহেতু প্যাসেজটা হচ্ছে রিসেন্ট সময়ের এবং অবশ্যই প্রেজেন্ট টেন্স ফর্মে আছে, প্রত্যেকটা আমরা প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়েছে, তাহলে আমরা কি লিখবো, পিপল ইটিং দিস ফুড এই খাবার খেয়ে কি হয়, ফল ভিকটিম টু লিভ, ফল ভিকটিম টু লিভার ক্যান্সার, কি কি সমস্যা হতে পারে, লিভার ক্যান্সার, কিডনি ফেইলর অ্যান্ড সো অন, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সাম বিজনেসম্যান হু আর অ্যাভারসিয়াস অ্যান্ড ড্যাশ আফটার, এখন তারপরের লাইনটা 4 মিনিট আছে মনে হয়। আচ্ছা আমি শুধু এখন যেহেতু টাইম কম আছে আমি একটু বলে দিচ্ছি এবং বুঝাই দিচ্ছি। সাম বিজনেসম্যান কিছু ব্যবসায়ী হু আর অ্যাভারসিয়াস অ্যান্ড রান আফটার, এখানে আনসারটা কি হবে, রান
আফটার। আচ্ছা, রান আফটার কিন্তু রান মানে দৌড়ানো, তাই না? কিন্তু এটা একটা ফ্রেজ, রান আফটার হচ্ছে কোনো কিছুর পিছে দৌড়ানো। মানে রান আফটার মানে যে টাকার পিছে, টাকার জন্য মানে একটু লোভী বোঝায়। অনলি ড্যাশ দিস সিনিয়র্স ওয়ার্ক, অনলি ডু দিস। এখানে কিন্তু বিজনেসম্যান একজনকে বোঝায় নাই, সব বিজনেসম্যানকে বুঝাইছে, প্লুরাল ফর্ম এখানে দেওয়া আছে। দ্যাটস এখানে আমরা ভার্বটা চেঞ্জ করব না, ডু দিস হিনিয়াস ওয়ার্ক, এত এই জঘন্য কাজগুলো করতে পারে। দে ড্যাশ অন দ্য মিজারিস, দে কি হবে ট্রাইব অন দ্য মিজারিস অফ আদার্স, তারা অন্যদেরকে কি করে, অন্য মানুষের দুঃখটাকে কি করে, মানে মিজারি এটাকে আর বৃদ্ধি করে দেয়। দে ড্যাশ সেভার পানিশমেন্ট, দে কি ডিজার্ভ, দে কোন পার্সন, দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল ফর্ম, তাহলে কি দে ডিজার্ভ, তাদেরকে দেওয়া উচিত, কি দেওয়া উচিত, সেভার পানিশমেন্ট মানে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। সাম স্ট্রিক্ট মেজার্স শুড বি, লাস্টের শব্দটা বলতেছে সাম স্ট্রিক্ট মেজার্স শুড বি, আমরা এই রুলসটা করানো হয়েছে তোমরা যে বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, হ্যাভিং, এই শব্দগুলা যদি থাকে তাহলে এই শব্দের পরে যে ভার্বটা বসবে সেটার অবশ্যই আমরা তৃতীয় রূপ মানে V3 ইউজ করব। তাহলে কি দিতে পারি এখানে, কোন শব্দটা বাকি আছে, টেক, টেকের তৃতীয় রূপ কি টেকেন, তাহলে শুড বি টেকেন টু স্টপ দিস অ্যামিকেবল ট্যাক্স অফ দ্য গ্রেডি বিজনেসম্যান, এই লোভী ব্যবসায়ীদেরকে অবশ্যই কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত তাদেরকে এই স্টপ করার জন্য। আচ্ছা, আমি আশা করি তোমরা এই টপিক্সটা দুইটা প্র্যাকটিস করানো হয়েছে, প্যাসেজ কিছুটা হলেও বুঝতে পেরেছো। এবং তো আশা করি এইটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, তোমাদের হোমওয়ার্ক থাকবে 1 থেকে 15 পর্যন্ত, বাসায় তোমরা চেষ্টা করবা। যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে আমাকে একটু নক করবা, আর আমি নেক্সট ক্লাসে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শুরু করব। সবাই ভালো থাকবা, খোদা হাফেজ, থ্যাংক ইউ। কে সালাম দিছে? স্যার না ক্লাস শেষ ক্লাস।